স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়েই আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারাধীন মামলাগুলোর মধ্যে ৩ থেকে ৪টির রায় অক্টোবরের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আওয়ামী লীগ নেতাকর্মীরা আসামি রয়েছেন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। দু একদিনের মধ্যে জাতিসংঘের জুলাই হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রকাশ হলে বিচারের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। পুরো বিচার কাজ ১ বছরের মধ্যে শেষ করার কথা জানালেও পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেন তিনি। গত সরকারের সময় ৩৯৬টি সাইবার মামলা বিচারাধীন ছিল, যার ৩৩২টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া ৩১টি মামলা আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রত্যাহার করা হবে। ৩টি মামলা উচ্চ আদালতে স্থগিত থাকায় ৩টি প্রত্যাহার করা যাবে না বলেও জানান তিনি। গায়েবী মামলার মধ্যে ১৬,৪২৯টি মামলা তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে ১,২১৪টি আগামী ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। ৪টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। অক্টোবরের মধ্যে আমরা ৩-৪টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। ২-১ দিনের মধ্যে জাতিসংঘের যে রিপোর্টটা পাবেন, এই রিপোর্টটা আমাদের এই তদন্ত কাজটাকে সবার কাছে গ্রহণযোগ্য, পাশাপাশি স্বচ্ছ এবং সহজতর করার ক্ষেত্রে অনেক অবদান রাখবে। যারা পলাতক আছেন, পলাতকের বিচারের বিধান রয়েছে। এখন ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ফ্যাসিবাদের দোসররা দেশে বিদেশে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। নানা অরাজকতা করে তারা দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। সকালে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও আইন বিষয়ক কর্মশালায় কথা বলেন তিনি। এ সময় আইন উপদেষ্টা বলেন, আইন বিচার সহ সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মব ভায়োলেন্স কমে যাবে। এ সময় জামিন দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টারা। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। আইনজীবীদের আমি বলবো, আপনারা আদালতে দায়েরকৃত প্রতিটি মামলায় ধার্য তারিখ এ সময়ে উপস্থিত থাকুন। প্রসিকিউটিং এজেন্সির সাথে টাইম টু টাইম যোগাযোগ করে পর্যাপ্ত তথ্য নিজেদের সমৃদ্ধ রাখুন। ফরওয়ার্ডিংয়ের মধ্যে যথেষ্ট তথ্য দিয়ে আসামির ইনভলভমেন্ট এবং আসামির পরিচয়টা ভালো করে আইডেন্টিফাই করে দিয়ে, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমাদের যারা জাজরা আছেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে বিগার পিকচার অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এটা মাথায় রাখবেন। আপনারা হুটহাট করে জামিন দিবেন না। জামিন পাওয়ার পরে একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, যদি একই অপরাধ আবার করার চেষ্টা করেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। যেখানে মানবাধিকার রক্ষা করেও পুলিশিং সম্ভব এবং মানবাধিকার রক্ষা করার জন্য আদালতগুলো ভূমিকা পালন করে, বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোনো রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যেই আদালত শাস্তি দেয় না। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই কাজ করছে ইসি। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি ও 17টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন ইসি মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন। সভা শেষে ইউএনডিপির প্রতিনিধি স্টিফেন লিনিয়েন
জানান বাংলাদেশের ইতিহাসে এবার সেরা ভোট প্রত্যাশা করছেন তারা। ইসি সানাউল্লাহ বলেন, কমিশনের মূল লক্ষ্য জাতীয় নির্বাচন, তবে সরকার চাইলে এর আগে কয়েকটি জায়গায় স্থানীয় নির্বাচন হতে পারে। এতে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। We are supporting the Election Commission to conduct free, fair elections, the best elections hopefully in the history of Bangladesh. That is the aspiration, but in terms of timelines and so on, that's a decision by the interim government and the Elections Commission. We have nothing to do with that. We provide technical assistance on specific areas. মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়েই প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো অংশীদারদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে। এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে গণতন্ত্রে উত্তরণের দায়িত্ব নিয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে গণতন্ত্রে উত্তরণের দায়িত্ব নিয়েছে, তাই সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। বলেন, জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে, সেটা সফল করার ক্ষেত্রেও তরুণদের ভূমিকা রাখতে হবে। দেশ পুনর্গঠনে তাদেরই এগিয়ে আসতে হবে। তরুণদের হাত ধরে দেশ ফ্যাসিবাদ মুক্ত হবে বলে আশা করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে। স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে এবং এর মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশ এই ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে মুক্তি পাওয়ার পথে অগ্রসর হবে। বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান এবার 14তম, যা গতবার ছিল 10তম। আর দক্ষিণ এশিয়ায় দুর্নীতিগ্রস্ত দেশের মধ্যে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন 2024-এ এমন চিত্র উঠে এসেছে। পাবলিক সেক্টরে সরকারি ক্রয়, সরকারি নিয়োগ, এই ধরনের ক্ষেত্রগুলোতে এবং সরকারি উদ্যোগের প্রকল্প বাস্তবায়ন, এই বিষয়গুলো অন্যতম উপাদান হিসেবে যায়, কাজে সেটার প্রতিফলন এখানে ঘটেছে অবশ্যই। এবং দুদক চেয়ারম্যান যদি এটা বলে থাকেন, যথার্থই বলেছেন, সরকারি ক্রয় খাতে সবচেয়ে বেশি দুর্নীতি প্রবণ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই ক্ষেত্রে এই কারণে আপনারা দেখবেন যে টিআইবিও তার গবেষণার অন্যতম ক্ষেত্রগুলোর মধ্যে ক্রয় খাত থেকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে। যেসব কারখানা ভূগর্ভস্থ পানি বেশি পরিমাণে ব্যবহার করে তাদের আলাদা শ্রেণী করা হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। মঙ্গলবার পোশাক খাতকে টেকসই ও গতিশীল করার পথ খুঁজতে এক সেমিনারে কথা বলেন তিনি। যেসব প্রতিষ্ঠান ভূগর্ভস্থ পানি বেশি খরচ করে তাদেরকে আলাদা শ্রেণী করে বাড়তি মূসক নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। এ সময় তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে, অপচয় রোধ এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে জোর দেওয়া হচ্ছে, কিন্তু মানসিকতা ও নেতৃত্বের অভাবে প্রত্যাশা পূরণ হচ্ছে না কাঙ্ক্ষিত মাত্রায়। এক্ষেত্রে কার্যকর নীতি পদক্ষেপ দরকার। সমান তালে এগিয়ে আসতে হবে সরকার ও বৈশ্বিক ক্রেতাকেও। এক্ষেত্রে বিনিয়োগ বাড়ানোর তাগিদ দেন খাত সংশ্লিষ্টরা। I hope we manage to get more orders this time, and we manage to really ensure that people who work for these textile factories continue to earn a livelihood that will be better, that will really give them a decent living
and will not treat them as cheap labor. So I really look forward to further sustainability, further improvement in the operation of the textile sector. This is truly the backbone of the economy of this country. বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্পে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশে বসবাসরত 10 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সহায়তা কার্যক্রম চালু রাখার জন্য মার্কিন প্রশাসনকে ধন্যবাদ জানান। পাশাপাশি জীবন রক্ষাকারী বিভিন্ন গবেষণায় সম্পৃক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ICDDRBতেও সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বৈঠকে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা, রোহিঙ্গা সংকট, অভিবাসন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি একটি ঐকমত্য কমিশন গঠন এবং এর তত্ত্বাবধানে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরুর জন্য তার সাম্প্রতিক পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, সংস্কারগুলোর বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর রাজনৈতিক দলগুলো সেগুলো বাস্তবায়নের জন্য জুলাই সনদে স্বাক্ষর করবে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার এজেন্ডাকে সমর্থন করার জন্য বিশ্বব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আলাপচারিতায় একথা বলেন মার্টিন রেইজার। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থের ব্যাপারে আলোচনা করেন। এর মধ্যে বিশ্বব্যাংকের অর্থায়নের স্বচ্ছতা, শাসন ব্যবস্থা এবং কর প্রশাসনের ডিজিটালাইজেশন নিয়ে আলোচনা করা হয়। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, কর নীতি ও প্রশাসন, সরকারি ক্রয় ও পরিসংখ্যান সহ স্বচ্ছতা ও শাসন ব্যবস্থার উন্নতির জন্য জরুরি সংস্কারের মাধ্যমে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করছে। এ সময় প্রধান উপদেষ্টা 6টি বড় কমিশনের সুপারিশকৃত সংস্কারের বিষয়ে এবং রাজনৈতিক দলগুলির সঙ্গে সংলাপের সুবিধার্থে তার সাম্প্রতিক একটি ঐকমত্য কমিশন গঠনের বিষয়ে ব্যাখ্যা করেন। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছে গেলে একটি জুলাই সনদ স্বাক্ষর করা হবে, যা অন্তর্বর্তীকালীন সরকার এবং পরে রাজনৈতিক সরকার দ্বারা বাস্তবায়িত হবে। ঢাকায় নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংস্কার কর্মসূচিতে সম্পূর্ণ সমর্থন রয়েছে আয়ারল্যান্ডের। এই রাষ্ট্রদূত বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি দল পাঠানোরও আগ্রহ প্রকাশ করেছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আয়ারল্যান্ডের পূর্ণ সমর্থন তার সঙ্গে আছে বলেও আশ্বস্ত করেন কেলি। তিনি জানান, ঢাকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চায় আয়ারল্যান্ড। প্রধান আইরিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করতে আগ্রহী বলেও জানান তিনি। 30 মিনিটের দীর্ঘ এ বৈঠকে তারা আঞ্চলিক সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, উত্তর আয়ারল্যান্ডের গুড ফ্রাইডে চুক্তি যা শতাব্দীব্যাপী সংঘাতের অবসান ঘটিয়েছিল এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশে আশ্রয় নেয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তা অব্যাহত রাখবে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে। মঙ্গলবার সকালে শুনানি শেষে এই আদেশ দেন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সামিদুল ইসলাম। এর আগে রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় কামরুল ইসলামকে। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেন বিচারক। গত 23 ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর নামে মামলা করে দুদক। দুদক বলছে, দুর্নীতি করে 6 কোটি 29 লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। দশটি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলন মিলিয়ে 296 কোটি টাকার সন্দেহজনক লেনদেন প্রমাণিত হওয়ায় ঢাকা 15 আসনের সাবেক সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুরে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। এছাড়া
কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধেও 2 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে বলে জানায় সংস্থাটি। কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য, ঢাকা 15, সাবেক শিল্পমন্ত্রী, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সংগতিবিহীন 12 কোটি 95 লক্ষ টাকা বেশি সম্পদের মালিকানা অর্জনপূর্বক ভোগ দখলে রেখে এবং নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত 10টি হিসাবে প্রায় 296 কোটি টাকারও বেশি টাকা সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার 13 বছর পার হলো। 2012 সালে নিজ বাসায় 11 ফেব্রুয়ারি এই দম্পতিকে হত্যা করা হয়। বিগত সময়ে রাষ্ট্রীয় ব্যর্থতা, ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা সহ নানা কারণে আলোচিত এই হত্যাকাণ্ড আলোর মুখ দেখেনি অভিযোগ করে অন্তর্বর্তী সরকার এই মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার কাজ শেষ করবে বলে প্রত্যাশা সাগর রুনির পরিবার ও গণমাধ্যম কর্মীদের। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা বলেন, হত্যার প্রতিবেদন জমা না দেয়ায় সাগর রুনি দম্পতির ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ছড়ানো, চুরি ডাকাতি বলে ভিন্ন দিকে মোড় দেওয়ার পায়তারা হয়েছে। সাগর রুনি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়, এটি বিচারহীনতা ও সাংবাদিকদের টুটি চেপে ধরার প্রকৃষ্ট উদাহরণ। চলতি বছরের মধ্যে সাগর রুনি হত্যার তদন্ত কার্যক্রম শেষ করার দাবি জানান গণমাধ্যম কর্মীরা। এদিকে আগামী 4 এপ্রিল টাস্ক ফোর্সকে মামলার তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে। আইনজীবীদের আশা, এই মামলা তদন্তে কারা বাধা সৃষ্টি করেছে তা বের হয়ে আসবে প্রতিবেদনে। আগে তো কিছু হইতো না, এখন তো দেখতেছি যে ওরা কাজ করতেছে, তো একটু হলেও আমরা হোপফুল। নানা সময় সরকারের বিভিন্ন মন্ত্রীর যেসব কথাবার্তা বলেছেন, স্বয়ং তৎকালীন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বেডরুমে পাহারা দেওয়ার দায়িত্ব তার না, এই সবগুলা থেকেই আমরা আসলে মনে করি যে তৎকালীন সরকার বা তাদের সংশ্লিষ্ট কেউ এটার সাথে জড়িত। এই ইনভেস্টিগেশন প্রসেসকে সঠিকভাবে আইনি পদ্ধতিতে চলতে দেওয়া হয়নি, ফলে দক্ষ জনশক্তি এবং ইচ্ছার অভাবের কারণে সময় মতো তার তদন্ত সম্পন্ন করা যায়নি। আমরা ইনশাআল্লাহ সংগ্রাম কমিটি গঠন করে রাস্তায় নামব এবং জোরালোভাবে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সরকারের বিচার অগ্রাধিকার তালিকার শীর্ষে আছে সাগর রুনি হত্যাকাণ্ড মামলা। তথ্য-উপাত্ত খুঁজে দ্রুত বিচার শুরু হবে বলে জানিয়েছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় জাদুঘরে সাগর রুনি হিউম্যান রাইট ফটো অ্যাওয়ার্ডের নির্বাচিত ছবি প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি আরও বলেন, বারবার কালক্ষেপণের মাধ্যমে সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার দেরি করেছে আগের সরকার। বিচার সুষ্ঠু হবে এটি পরিবারকে আমরা আশ্বস্ত করেছি। তদন্ত কর্মকর্তারা তথ্য-উপাত্ত খুঁজে পেলেই বিচার শুরু হবে। পুলিশ কিন্তু সবসময় একটা কথা বলে যে পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ নেই। পুলিশ যদি চায় ঠিকই আসামি ধরে ফেলতে পারে। এখন অনেক বছর ধরেনি, সেটার একটা ভার তো আমাদেরকে বহন করতেই হচ্ছে। যেহেতু আমাদের কোনো প্রভাব নেই তদন্তের উপরে, স্বাধীনভাবে চলছে, তদন্ত রিপোর্ট যদি ঠিক মতন আমাদেরকে তথ্য-উপাত্ত দিতে পারে, বিচার অবশ্যই হবে। এদিকে উত্তরায় গণহত্যার নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী 17 ফেব্রুয়ারি সাবেক মেয়র আতিকুল সহ 5 জন আওয়ামী লীগ নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে, যাদের প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। সেই সাথে পুলিশের কনস্টেবল হোসেন আলীকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। ঢাকা উত্তরে প্রায় 200 লোক নিহত হয়েছে। মেয়র আতিকুল ইসলাম একজন নির্দেশদাতা হিসেবে তিনি ভূমিকা পালন করেছেন এবং অন্যান্য যে নামগুলো বলেছি তারা সরাসরি ঘটনাস্থল থেকে নির্দেশনা দিয়েছেন। একটি সংশোধনী আনা হয় যে কোর্টের পারমিশন লাগবে সার্চ এবং সিজের জন্য। নতুন অ্যামেন্ডমেন্টে এই অপশনটিকে উঠিয়ে দিয়ে
তদন্তকারী কর্মকর্তাকে এক্সক্লুসিভ পাওয়ার দেওয়া হয়েছে যে উনি যে তদন্তকালে প্রয়োজনীয় যে কোনো ডকুমেন্ট সিজ করতে পারবেন এবং যে কোনো স্থান সার্চ করতে পারবেন, আর তদন্তকালে প্রাপ্ত ডকুমেন্টকে এক্সামিন করার জন্য কম্পিটেন্ট অথরিটির কাছে প্রেরণ করতে পারবেন। ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় তৎকালীন এএসপি জাবেদ ইকবালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে হাজির করা হয়। এএসপি জাবেদ ইকবালকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার বিকেল 4টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তুলে মামলার তদন্তকারী কর্মকর্তার 7 দিনের রিমান্ড আবেদন করলেও আদালতে মূল নথি না পৌঁছানোয় রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি। রিমান্ড শুনানি পরে হবে বলে জানান ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে সোমবার রাতে রাজধানীর সোভানবাগ থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি 2 সপ্তাহের জন্য মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এই আদেশ দেন। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে 16 অক্টোবর রিভিউ আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে এ বিষয়ে রিভিউ করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রিভিউ আবেদন করেন। এসব রিভিউ আবেদনের একসঙ্গে শুনানির জন্য নির্ধারণ করা হয়। বিষয়টি এরই মধ্যে কয়েকবার শুনানির কার্যতালিকায় আসে। ক্ষমতার ব্যক্তি পরিবর্তন নয়, আশা ছিল ফ্যাসিবাদ বিরোধ হবে, এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার সকালে দলটির রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের 6 মাসের জনপ্রত্যাশার হিসাব নিকাশ বিষয়ক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়াও তিনি বলেন, সংস্কারের পক্ষে যারা ছিলেন তাদের মধ্যে বিভেদ বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকার চাইলে এসব বিতর্ক বন্ধ করতে পারত। এদিকে সাময়িক সময়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই, কারণ সবাই সবার জায়গা থেকে আন্দোলনে শরিক ছিল। এছাড়াও রমজান মাসে সরকারের প্রতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখারও আহ্বান জানান তিনি। জীবনদান এখন এটাকে শুধু এই প্রমোশন বদলির জন্য, এটাকে শুধু মামলা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আবু সাঈদের শাহাদাতের পর থেকে সবাই এক কাতারে চলে এসেছে এবং সবাই মিলে নানাভাবে ভূমিকা রেখেছিল বলেই আমরা এত বড় একটা জালেমের হাত থেকে, ফ্যাসিবাদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। এই যে আজকে যেখানে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ থাকার কথা এত বড় একটা বিজয়ের পরে, কিন্তু আমাদের মধ্যে নানা রকমের বিভেদ তৈরি হয়েছে, আমাদের মধ্যে নানা ধরনের বাকযুদ্ধ চলছে। আমি মনে করি এটার পেছনে অবশ্যই সরকারের একটা দায় আছে। সরকার যদি এই ব্যাপারে ভূমিকা রাখত তাহলে এই বিভেদটা হতো না। সরকার এই দায়টা কোনোভাবেই এড়াতে পারে না। বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কার করে জনকল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ডক্টর মাহাদি আমিন। মঙ্গলবার দুপুরে যশোরের এক অভিজাত হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির যশোর সদর উপজেলা ও যশোর নগর ইউনিটের উদ্যোগে এই আয়োজনে মাহাদি আমিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র কাঠামোকে নষ্ট করে গেছে। যে রাষ্ট্র কাঠামো জনগণের জন্য হওয়ার কথা ছিল তা শুধু ফ্যাসিস্ট সরকারের খুঁটি হিসেবেই ব্যবহৃত হয়েছে। তবে বিএনপি 31 দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামোর প্রতিটি ক্ষেত্রে সংস্কার করে জনকল্যাণ ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে জানান তিনি।
কৃতজ্ঞতা জানাই যশোর নগর বিএনপি বিপ্লবী যশোর থেকে শুরু করে বর্তমান সরকার আমাদেরকে নিয়োগ করেছেন এবং আমাদেরকে নিয়োগপত্রও দিয়েছেন, তাহলে সেই সরকার কেন আমাদেরকে যোগদান করছে না? আমাদের 6531 জনে নিয়োগ পুনরায় বল চাই এবং আমরা আজকে আমাদের যোগদান চাই। অলরেডি অনেক জেলায় নিয়োগপত্র হাতে পেয়েছি, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আজকের মধ্যে আমাদের যোগদান নিশ্চিত করতে হবে। রাষ্ট্রপক্ষ থেকে আমাদের সাথে এখন পর্যন্ত কেউ কোনো যোগাযোগ করেনি, তবে আমরা রাষ্ট্রপক্ষের কাছে গিয়ে যোগাযোগ করেছি। যোগদান না করানো পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। মার্চের প্রথম সপ্তাহে সমস্যা সমাধানের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন এনটিআরসিএ নিবন্ধনকারী নিয়োগবঞ্চিত শিক্ষকরা। এর আগে মঙ্গলবার সকালে শাহবাগে এনটিআরসিএ বঞ্চিত নিবন্ধিত শিক্ষকরা নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। এদিকে মঙ্গলবার দুপুর 12:15টার দিকে তাদের একটি 7 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে যান। আন্দোলনকারীরা জানান, এনটিআরসিএ এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় 12-13 হাজার যোগ্য শিক্ষক বৈষম্যের শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাশ করেও চাকরির সুপারিশ না পেলেও অনেকেই আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। মূলত পাশ করেছি আমরা, সঠিক সনদ হচ্ছে আমাদের অরিজিনাল সার্টিফিকেট হচ্ছে আমাদের নাম, রুল, রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করে বিগত সরকার ক্ষমতায় থাকতে এই চাকরি অন্যরা করতেছে। ও প্রথমে সিলেক্টেড হয়েছে, আমি সিলেক্টেড হয়নি, এবং দ্বিতীয়ত যখন আমি আবার অ্যাপ্লাই করছি ওরে আবার সুযোগ দিচ্ছে। কি হলো, তাহলে ও আবার অ্যাপ্লাই করার সুযোগ পেলে আবার একটা পোস্ট পাইলো, আমার ফাঁকাটা ফাঁকাই থেকে যাচ্ছে। আমরা আশাবাদী ডক্টর ইউনূস সাহেব এবং শিক্ষা উপদেষ্টা আমাদের জন্য সুপারিশ করবেন। কর্মসূচি থাকবে এবং পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা যাব। পিলখানা হত্যাকাণ্ড মামলায় নিরাপরাধ জেলবন্দীদের মুক্তি এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করেছেন আটক বিডিআর সদস্যদের স্বজনরা। ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল সহ 6 দফা দাবি জানায় বিডিআর কল্যাণ পরিষদ। এ সময় শহীদ মিনারে অবস্থান নেন সাতক্ষীরা, রংপুর, গাইবান্ধা, কিশোরগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। চাকরি ফিরিয়ে দেয়া সহ ক্ষতিপূরণের দাবি তোলেন তারা। সবশেষ জামিন শুনানিতে মুক্তি না পাওয়ায় হতাশা তুলে ধরেন জেলবন্দি বিডিআর পরিবারের সদস্যরা। হত্যা ও বিস্ফোরক মামলার 2010 সালের আইন বাতিল করে তদন্ত কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান বিডিআর সদস্যদের স্বজনরা। বইমেলায় সব্যসাচী স্টলে হট্টগোলের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মেলার 10ম দিনে সোমবার সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে নিরাপত্তার স্বার্থে সেই স্টল বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। গঠিত কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেবে বইমেলা আয়োজক কমিটি। কক্সবাজারে টেকনাফের নাফ নদীর মোহনা থেকে ট্রলার সহ বাংলাদেশি 4 জেলেকে মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার 11:30টার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট HM সারতাজ বিন সোহরাব জানান, মঙ্গলবার সকালে নাফ নদীতে মাছ ধরতে যান বোট মালিক হাসান সহ স্থানীয় 4 জেলে। এক পর্যায়ে স্পিড বোটে করে এসে তাদের ঘিরে ফেলে আরাকান আর্মির বেশ কয়েকজন সশস্ত্র সদস্য। পরে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। বিষয়টি জানার পর তাদের উদ্ধারে চেষ্টা করছে কোস্ট গার্ড। নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে বিনা ছাড়পত্রে ভেটেরিনারি ওষুধ প্যাকেজিং ও সংরক্ষণের দায়ে রেডিয়েন্ট এগ্রি কেয়ার সায়েন্স নামের একটি প্রতিষ্ঠানের
স্বত্বাধিকারীকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 মাসের জেলের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাণী সম্পদ বিভাগ, পুলিশ ও সেনাবাহিনী শহরের পৌর এলাকার শিবগঞ্জ রোডের একটি বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। সেখানে রেডিয়েট এগ্রি কেয়ার সায়েন্স নামের অবৈধ হাঁস, মুরগি ও গরু ছাগলের ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিনা ছাড়পত্রে ওষুধ প্যাকেজিং ও সংরক্ষণের দায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানটির মালিককে সাজা প্রদান করেন। এছাড়াও ঔষধসহ মালামাল জব্দ করে যৌথ বাহিনী। উদ্দেশ্যমূলক হয়রানির ঘটনা পরিহার করে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল 11টায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানটির উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া লিখিত বক্তব্যে জানান, বিদ্যুৎ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জড়িয়ে এবং বেশ কিছু বিষয় নিয়ে গণ অধিকার পরিষদের অন্তর্ভুক্ত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল 8 দফা দাবি তুলে একটি আন্দোলন করেন। আন্দোলনের এক পর্যায়ে 6 ফেব্রুয়ারি অন্তর নিখোঁজ হন। এ ঘটনায় অন্তরের পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎ কেন্দ্রের 5 জন কর্মকর্তাকে আসামি করে মামলা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে 9 ফেব্রুয়ারি সকালে ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে অক্ষত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। এমন ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও হয়রানিমূলক উল্লেখ করে দেশের বৃহৎ এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং কর্তৃপক্ষের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের সম্পদ রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয় বক্তব্যে। পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে 12টি বসতঘর সহ 3টি দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর 1:30টার দিকে পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়কের চরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পটুয়াখালী ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় দুপুর 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে আগুন নেভাতে গিয়ে কামরুজ্জামান নামে এক ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়েছেন। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীর তীরের উজান ঢলে লোকগানের স্রষ্টা বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে গানে গানে ও শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে শেষ হলো 2 দিনব্যাপী শাহ আব্দুল করিম লোক উৎসব 2025। শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত এই উৎসবের আয়োজনে তৃতীয়বারের মতো সহযোগী ছিল মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। শুক্রবার শাহ আব্দুল করিম পরিষদ এর সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নূর জালালের সভাপতিত্বে এবারের উৎসবের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম সহ অন্যরা। সারা দেশ থেকে আসা লোকসঙ্গীতের শিল্পী ও ভক্ত অনুরাগীরা বাউল সম্রাটের সৃষ্টিতে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে গান, শ্রদ্ধা ও স্মরণে মাতিয়ে রাখেন 2টি রাত। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকেও আসা ভক্ত সুধীজনেরা অংশ হয়ে ওঠেন এই প্রাণের উৎসবকে কেন্দ্র করে উজান ধল মাঠে নানা পণ্যের পসরা নিয়ে এবারও জমে ওঠে বর্ণিল মেলা। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। এছাড়া ব্র্যাক ব্যাংকের সিলেট রিজিয়ন হেড রেজাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের পরিচালক মোহাম্মদ আরিফুজ্জামান। কনফারেন্সে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির ওপর আলোচনা হয়। পরে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন
অতিথিরা। কনফারেন্সে লিড ব্যাংক ছিল ব্র্যাক ব্যাংক। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ভারতের জন্য জটিলতা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট সদস্য শশী থারুর। সোমবার ভারতের রাজধানী নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি। শশী থারুর আরও উল্লেখ করেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের উচিত নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল নয়, বরং সমগ্র বাংলাদেশের মানুষের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা। তবে বাংলাদেশে চলমান পরিস্থিতিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে কংগ্রেস নেতা আরও বলেন, ভারতকে অবশ্যই নিবিড়ভাবে ও সতর্কতার সঙ্গে বাংলাদেশের ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করতে হবে, কারণ দেশটির অবস্থান ভারতের ঠিক পাশেই। শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীদের মুক্তি না দিলে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির সমাপ্তি ঘটার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে রয়টার্স। হামাসের অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে ইসরায়েল, তাদেরকে উত্তরাঞ্চলে প্রবেশ করতে দিতে দেরি করছে। এছাড়া গাজা উপত্যকায় পর্যাপ্ত ত্রাণবাহী গাড়ি ঢুকতে দিচ্ছে না তেল আবিব। এসব কারণে ইসরায়েলি বন্দীদের মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হামাসের মুখপাত্র আবু উবায়দা। এই পরিস্থিতিতে গাজায় সেনাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মানবজাতির কল্যাণের হাতিয়ার হয়ে উঠুক কৃত্রিম বুদ্ধিমত্তা। মঙ্গলবার প্যারিসে এআই অ্যাকশন সামিটের সমাপনী দিনে বিশ্ব নেতাদের এই বার্তাই দিয়েছেন আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া এআই এর অপব্যবহার রোধে আন্তর্জাতিক আইন প্রণয়নে জোর দিয়েছেন সহ আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে বাধা হতে পারে ইউরোপের কঠোর নিয়ন্ত্রণ। তবে যুক্তরাষ্ট্রের এই অভিযোগ আমলে না নিয়ে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার ধরতে প্রস্তুত ইউরোপ। 10 ফেব্রুয়ারি থেকে ফ্রান্সের প্যারিসে শুরু হওয়া 2 দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন টেক জায়ান্ট, নামি দামি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সহ অন্তত 100 দেশের রাষ্ট্রপ্রধানরা। ভারতের জম্মু ও কাশ্মীরে বোমা বিস্ফোরণে 2 ভারতীয় সেনা নিহত হয়েছে। ভারতীয় সেনাদের হোয়াইট নাইট কর্পস ইউনিট এক্স বার্তায় জানায়, আখনুর সেক্টরে বিচ্ছিন্নতাবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। ওই বার্তায় আরও বলা হয়, নিহত সেনারা লাইন অব কন্ট্রোল বা এলওসির আশেপাশে টহল দিচ্ছিলেন। এ সময় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি তাদের নজরে আসে। বিস্ফোরক ডিভাইসটি নিষ্ক্রিয় করার সময় ওই 2 সেনা সদস্যের প্রাণহানি হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনডিটিভি। এই বোমা হামলার সাথে জড়িতদের খুঁজে বের করতে আখনুর সেক্টরে অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের প্যারিসে এআই সম্মেলনের তাদের এ সৌজন্য সাক্ষাৎ হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর মোদির সঙ্গে এটিই তার প্রথম সাক্ষাৎ। সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সোমবার এডিসি প্রাসাদে নৈশভোজে অংশ নেন মোদি। সেখানে আরও উপস্থিত থাকেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্বের প্রভাবশালী দেশের প্রতিনিধিরা। ফ্রান্স সফর শেষে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে 2 দিনের সফরে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে ভারতীয় প্রধানমন্ত্রীর। সেখানে অভিবাসন, অর্থনীতি সহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে আলোচনার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর। আলোচনা হতে পারে বাংলাদেশ প্রসঙ্গেও। যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর 25% শুল্ক আরোপে নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী 4 মার্চ থেকে। স্থানীয় সময় সোমবার ওভাল অফিসে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন তিনি। কোনো ধরনের রেয়াত ও ব্যতিক্রম ছাড়াই
25% আমদানি কর কার্যকর হবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তার মতে যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি বড় ঘটনা এবং এর মাধ্যমে মার্কিন অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। তবে অস্ট্রেলিয়ান কোম্পানির ক্ষেত্রে শুল্কারোপের বিষয়ে ছাড় দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে ট্রাম্পের ফোন আলাপের পর এ সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্র বেশিরভাগ ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে কানাডা, ব্রাজিল ও মেক্সিকো থেকে। প্রথম মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প একই ধরনের শুল্ক আরোপ করেছিলেন। এবারের অটোমোবাইল, ওষুধপত্র ও কম্পিউটার চিপের ওপরও বাড়তি শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দুর্নীতির দায়ে সব ধরনের ক্রিকেট থেকে 5 বছরের জন্য নিষিদ্ধ হলেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার সোহেলি আক্তার। মঙ্গলবার সন্ধ্যায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। 2023 সালে নারী টি-20 বিশ্বকাপের দলে না থাকলেও স্কোয়াডে থাকা আরেকজন ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন সোহেলি আক্তার। এ সময় সেই ক্রিকেটারকে বড় অঙ্কের অর্থের প্রলোভনও দেখান তিনি। তবে ফাঁদে পা না দিয়ে আইসিসির দুর্নীতি দমন ইউনিটে সোহেলির নামে অভিযোগ জানান সেই ক্রিকেটার। এরপর তদন্তে নামে আকসু। দীর্ঘদিন অনুসন্ধানের পর অভিযোগের সত্যতা পেয়ে সোহেলিকে 5 বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 10 বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে কেবল 2টি ওয়ানডে আর 13টি টি-20 ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সোহেলি আক্তার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের 12টি ম্যাচের মধ্যে 4টির দায়িত্ব পালন করবেন বাংলাদেশি আম্পায়ার শারফুদ্দৌলা ইবনে সৈকত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী ম্যাচে সৈকত কেটেলবোরোর সঙ্গে জো উইলসন, টিভি আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ার এবং অ্যান্ড্রু পাইক্রফট ম্যাচ রেফারি হিসেবে থাকবেন। এছাড়া বাংলাদেশি আম্পায়ার সৈকত গ্রুপ পর্বের আরও 3টি ম্যাচের দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কিট স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশি স্পোর্টস ব্র্যান্ড দৌড়। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। বছর জুড়ে বাংলাদেশ নারী, পুরুষ ও বয়সভিত্তিক দলকে ম্যাচ ও অনুশীলনে জার্সি সহ কিট সেট দেবে দৌড়। এতে বাফুফের প্রায় কোটি টাকা সাশ্রয় হবে। জার্সি বিক্রির লভ্যাংশ নিয়েও চলছে আলোচনা। দৌড়ের সাথে চুক্তি হয়েছে 2 বছরের জন্য। আগামী 26 ফেব্রুয়ারি নারীদের আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ম্যাচের আগে ফিফা ও এএফসির অনুমোদনের জন্য ডিজাইন পাঠিয়ে অনুমোদন নেবে বাফুফে। এসো দেশ বদলায়, পৃথিবী বদলায় প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-19 বালক ও বালিকা ব্যাডমিন্টন টুর্নামেন্টে বিজয়ী হয়েছেন ফুয়াদ হাসান ফারদিল ও এসকে পৃথা। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন সাবেক 2 জাতীয় চ্যাম্পিয়ন রুমান আহমেদ ও নাসরিন আলম বাবলি। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।